আপনার গুগলের এই ডেভেলপার সাইট যেটা দেওয়া আছে ওখানে গেলে আপনারা দেখবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা কেউ যদি লিনাক্স ইউজ করেন আপনি লিনাক্সের জন্য পাবেন ভার্সন, ম্যাকের জন্য দেওয়া আছে আলাদা আলাদা। আপনি যে ওএস ইউজ করেন ওটার ইএক্সিটা সবার আগে দেওয়া থাকবে, মানে এখানে ও অটো ডিটেক্ট করে নিতেছে যে আপনি উইন্ডোজ ইউজ করেন, তো উইন্ডোজের জন্য এই জন্য ওটা আগে দিয়ে দিছে। আপনি যদি লিনাক্স ইউজ করেন আপনার লিনাক্সেরটা আগে চলে আসবে। তো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করার পর যারা আগে ক্লিপস করছেন তাদের তো এসডিকেটা অলরেডি আছে, আপনার তো নতুন করে এসডিকে নামানোর দরকার নেই। আপনি তখন চাইলে আপনার ওই আগের যে এসডিকেটা স্টোর করা আছে পিসিতে ওই লোকেশনটা আপনি দেখা দিতে পারেন। আর যাদের নাই তারা অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার সাজেশন করবে যে আপনার এসডিকে নাই, চালু করার জন্য আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করলেই ও দেখা দেবে। অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করার পর আপনার দেন অ্যান্ড্রয়েড স্টুডিও এটা আসলো ডাউনলোড হয়েছে, মানে বিল্ড ফোল্ডারে গেলে আপনারা দেখতে পারবেন দুইটা ইএক্সি আছে, একটা হলো শুধু নর্মাল স্টুডিও ইএক্সি, একটা হলো স্টুডিও 64। এটা হলো দুই ভার্সনের জন্য, একটা হলো 32 বিটের আর একটা 64 বিট। আপনারা যেটা ইউজ করেন ওটাতে ক্লিক করলে আপনার একটা কাজ হবে। আপনি যদি 64 বিট ইউজ করেন তাহলে স্টুডিও 64 চালু করবেন, আর 32 বিট ইউজ করলে শুধু স্টুডিওর ইএক্সি যেটা ওটা চালু করবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনি ইউজ করতে হয় আপনাকে পিসিতে অবশ্যই জেডিকে থাকতে হবে। যারা আগে ক্রিপসে কাজ করছেন বা জাভা নিয়ে কাজ করছেন তাদের পিসিতে তো সবাই আছে জেডিকে। জেডিকে ডাউনলোড করার জন্য আমাদের ওরাকল সাইটে যেতে হবে। আচ্ছা, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে সবগুলো ওএস এর জন্য এখানে জেডিকে দেওয়া আছে, 32 বিট 60 বিট দুইটা আলাদা আলাদা করা। আপনার যে ওএস ভার্সন আপনি ওই অনুযায়ী এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করলে তখন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও যে ইজিটা আছে ওটা চালু হবে। যদি আপনার পিসিতে জেডিকে ইনস্টল করা না থাকে তাহলে স্টুডিওটি ইজিতে ক্লিক করলে আপনাকে এরর দেখাবে যে আপনার পিসিতে জেডিকে ইনস্টল করা নাই, ওটা ইনস্টল করেন তারপরে চালু হবে। জেডিকে ইনস্টল করার পর ধরুন আপনার পিসি চালু হলো। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হওয়ার পর এই উইন্ডোটা আসবে। আপনার তো যেহেতু আপনি প্রথমে চালু করছেন আপনার এখানে রিসেন্ট প্রজেক্ট পুরোটা খালি থাকবে, কারণ আগে কোনো প্রজেক্ট করা নাই। তো এই ক্ষেত্রে আপনার কনফিগার করতে হবে আগে। এইচডিকে যদি না থাকে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে বলবে যে এইচডিকে নাই এবং এইচডিকে নামান, ও কতগুলো স্যাম্পল দিয়ে দিই ওগুলো আপনি নামাবেন। আগে যদি এইচডিকে থাকে তখন আপনি করবেন কি, কনফিগারে গিয়ে তারপর প্রজেক্ট ডিফল্টসে ক্লিক করবেন। প্রজেক্ট ডিফল্টসে যাওয়ার পর প্রজেক্ট স্ট্রাকচার, আপনার পিসিতে যখন জেডিকে ইনস্টল করা থাকবে এটা চালু করার পর ও তো জেডিকে ডিটেক্ট করার পরই এটা চালু হইতেছে, এখানে জেডিকের লোকেশনটা অটো লোড হয়ে যাবে। কিন্তু এইচডিকের লোকেশনটা তো সে পাবে না যদি এইচডিকে মানে আসে এক্লিপসে ইউজ করছেন কিন্তু আপনি এখানে লোকেশনটা দেখান নাই। আর যদি এক্লিপসের জন্য না থাকে ও একটা ডিফল্ট একটা লোকেশন এইচডিকের একটা লোকেশন দেখাবে, ওখানেও ডাউনলোড করতে বলবে যে আপনার এইচডিকেগুলো কিছু নামান। আপনি এক্সিস্টিং যদি লোকেশনটা দেওয়া থাকে ধরেন এইচডিকে আগে থেকে আসে, আপনি এখানে আপনার ওই এইচডিকের লোকেশনটা দেখা দিতে পারবেন। এইচডিকে লোকেশন দেখা দিলে ও লোড নিয়ে নেবে। এখন এইচডিকে নামানোর পর আপনার প্রথমে যে সাজেশনগুলো যায় অ্যান্ড্রয়েড স্টুডিও সবগুলো এইচডিকে নামাইতে পারবে না, মিনিমাম একটা অ্যাপ রান করার জন্য যা দরকার হয় বাকি কিছু কিন্তু সে নামায় না, শুধু একটা সিস্টেম ইমেজ নামাবে আর কিছু ফাইল। কিন্তু আপনার তো কাজ করার সময় অনেক কিছু দরকার হতে পারে,
এক্ষেত্রে আপনি কনফিগারে গিয়ে এখানে এসডিকে ম্যানেজার যেটা আছে ওটাতে ক্লিক করবেন। এসডিকে ম্যানেজার ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে। আর আপনার যে এসডিকে যে ফাইলগুলো ডাউনলোড করা হয়েছে মানে অলরেডি ইনস্টল, ওই ক্ষেত্রে এগুলো ইনস্টল দেখাবে, আর যদি না থাকে এরকম খালি থাকবে নট ইনস্টল। তা আপনাদের আপাতত প্রাথমিকভাবে কাজ করার জন্য এখানে যতগুলো ফাইল আছে সবগুলো তো আমার দরকার নাই, শুধু শুধু সিস্টেম, কারণ এক একটা সিস্টেম ফাইল অনেক বড়, এগুলো আপনার পিসির সাইজ অনেক খাই ফেলবে। তো আপনার শুধু টুলসের ক্ষেত্রে এখানে টুলস যতগুলো আছে সবগুলো আপনার দরকার হবে, এবং টুলস সবগুলো না হয়ে রাখবেন। তারপর এপিআই যে ভার্সনগুলো, এপিআই 22 এমএনসি প্রিভিউ, এটা এখন স্টেবল না, সুতরাং এটা নামাই লাভ হবে না, কারণ আনস্টেবল এপিআই দিয়ে কাজ করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়। এক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন শুধু এপিআই 21 যেটা আছে অ্যান্ড্রয়েড 5.0.1, এই ভার্সনটা ফুল নামাই নেবেন। এবং ফুল নামানোর ক্ষেত্রে আবার এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলো আমার দরকার নাই। যেমন আপনি যদি টিভির জন্য কোনো অ্যাপ বানান, সেক্ষেত্রে ইমুলেটরের টিভি সিস্টেম ইমেজটা আপনার দরকার হয়, কিন্তু প্রাথমিকভাবে তো আপনার কাজ করার জন্য ওই সিস্টেম ইমেজগুলো দরকার নাই। যত মিনিমাম ফাইল দিয়ে আমার কাজ করা যায় আমরা ওটা চেষ্টা করবো। টিভি এআরএম যেটা আছে এই জিনিসগুলো আনচেক করে দেবেন, এবং অ্যান্ড্রয়েড ওয়াচ জায়গায় অ্যান্ড্রয়েড ওয়াচের জন্য যে অ্যাপগুলো বানায় ওটারও সিস্টেম ইমেজ আমার দরকার নাই, এই ক্ষেত্রে ওগুলো আমি আনচেক করে দিলাম। এআরএম সিস্টেম ইমেজ যেটা ওটা আমি ইনস্টল করতে পারি, কারণ ওটা ইমুলেটরের জন্য লাগবে, মানে অ্যান্ড্রয়েডের একটা ভার্চুয়াল যে ইমেজটা তৈরি করবে। মানে আপনার পিসি যদি ইন্টেলের প্রসেসর দিয়ে তৈরি করা থাকে আপনি ওইটাও নামাতে পারেন, কিন্তু ইন্টেলের সিস্টেম ইমেজটা আপনি যদি নামান ইমুলেটর চালু করলে দেখবেন অনেক সময় ইমুলেটর চালু হতে অনেক সময় লাগে। ওই ক্ষেত্রে ওর জন্য আলাদা একটা সফটওয়্যার আছে HXM, ওটা নামাতে হয়, কিন্তু ওটা আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন তখন যদি আপনার প্রসেসর ভার্চুয়ালাইজেশন এনাবল করা থাকে। সব প্রসেসর কিন্তু ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না। আপনি বায়োসে গিয়ে দেখতে পারবেন যে যদি থাকে ওখানে ভার্চুয়ালাইজেশন অপশনটা থাকবে, যদি ভার্চুয়ালাইজেশন সাপোর্ট না করে অপশনটাই থাকবে না। হয়তো আপনার ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিন্তু এনাবল করা নাই, ডিজেবল করা আছে, আপনাকে তখন বায়োসে গিয়ে ওটা এনাবল করতে হবে। এনাবল করার পর আপনি এই যে ইন্টেল x86 ইমুলেটর অ্যাক্সিলারেটর, এই এক্সট্রা গিয়ে এটা নামানোর পর কিন্তু এটা ফাইলটা শুধু নামতেছে, এটা ইনস্টল হয় নাই। এইচডিকে যে লোকেশনটা আছে ওখানে গিয়ে আপনি টুলসে এই ফাইলটা ওখানে পাবেন exe ভার্সন, ওখানে তারপর ডাবল ক্লিক করে আপনাকে ওটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর যদি আপনার ভার্চুয়ালাইজেশন অলরেডি এনেবল করা থাকে, আপনি আগে থেকে এনেবল করছেন, তাহলে ওইটা ইনস্টল হবে। আর যদি এনেবল করা না থাকে তখন আপনাকে একটা এরর মেসেজ দেখাবে যে আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশন এনেবল করা নাই, অথবা আপনার পিসি সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, এই যে ARM EABI যে সিস্টেম ইমেজটা আছে এটা দিয়ে আপনাদের কাজ করা যায়, মানে ইমুলেটর দিয়ে যদি আপনি আসলে রান করতে হয় এটা দিয়ে মোটামুটি রান হয়ে যাবে। তো টুলস নামানো হলো, টুলসের পরে একটা নির্দিষ্ট এপিআই, শুধু এপিআই 2021, আমরা বাকি যে ফাইলগুলো আছে গুগল এপিআই এবং বাইগুলো নামাইলাম। নামানোর পর এখানে এক্সট্রাস যেগুলো আছে সাপোর্ট লাইব্রেরি, এই সবগুলো নামাইতে হবে। এক্সট্রাসে যতগুলো ফাইল আছে সবগুলো নামাবেন। নামানোর পর এখানে আপনার বলবে যে আপনি কোনগুলো ইনস্টল করবেন, এখানে ইনস্টল 7 প্যাকেজ দিলে দেন এখানে এই উইন্ডোটা আসবে কোন কোন প্যাকেজগুলো আপনি ইনস্টল করবেন। আপনি শুধু অ্যাকসেপ্ট লাইসেন্স দিয়ে যাবেন, তাহলে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনারা পিসি এখন মোটামুটি ধরেন সব ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, অ্যান্ড একটা স্যাম্পল মানে হ্যালো ওয়ার্ল্ড চালু করার জন্য রেডি হয়েছে। আর আমাদের এখানে একটা সিম্পল নিউ অ্যান্ড্রয়েড স্টোর প্রজেক্ট চালু করতে হবে। এখানে আপনি দেখবেন অনেকগুলা ফিল্ড আছে। প্রথমে যে ফিল্ডটা দেওয়া ওটার নাম হলো অ্যাপ্লিকেশন নেম। বিভিন্ন অ্যাপ্লিকেশন মোবাইল ইনস্টল করলে যে নামটা দেখায় এখানে আপনার ওই নামটাই লিখবেন, মানে আপনি আপনার অ্যাপটা যেই নামে চান। এখানে তো সিম্পলভাবে দেখা আছে মাই অ্যাপ্লিকেশন, সবসময় তো এই নাম দিবেন না। আপনার ধরেন আপনার যদি গড়ির জন্য কোনো অ্যাপ বানান বা আপনার যদি গ্যালারি অ্যাপ বানান, আপনার ওই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশনের নামগুলো চেঞ্জ করবেন, যে কাজ করতেছেন ওই অনুযায়ী নামটা দিবেন। আর কোম্পানি ডোমেইন যেটা এই প্রথম, এটা হলো আপনার কোম্পানির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামটা এখানে দিলেন। প্রথম নামটা হলো আপনার কোম্পানির নামটা,
তারপরে যে নামটা আছে এটা হলো আপনার ডেভেলপার নেম, আপনার নাম যেটা আপনি ওটা লিখলেন, তারপরে .com থাকলো, এবং এখানে কোম্পানির ডোমেনটা লিখে দিলে কিন্তু প্যাকেজ নেমটা ক্রিয়েট হয়ে যায়। আর প্লে স্টোর তো অনেক অ্যাপ থাকে, প্রত্যেকটা অ্যাপ সে আলাদা করে কীভাবে এই প্যাকেজ নেম দিয়ে কিন্তু অ্যাপটা আলাদা হয়, কারণ এক অ্যাপের সাথে আরেক অ্যাপের প্যাকেজ নেম কখনো মিলবে না, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম আলাদা। আর আপনি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন আপনি তো একটা ডেভেলপ করে শেষ করবেন না, অনেকগুলোই করতে পারেন। এই ক্ষেত্রে এই নাম পর্যন্ত যেটা আছে ওটা সেম থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে শুধু। আচ্ছা, প্যাকেজ নেমের কথা বলছিলাম, প্রত্যেকটা অ্যাপ আপনার প্লে স্টোরে যখন আপ করা হয় এক একজন ডেভেলপার তো অ্যাকাউন্ট থাকবে একটাই, সেক্ষেত্রে তার কোম্পানি ডোমেন যেটা ওটা সেম থাকে অলওয়েজ, কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন নেম যেটা ওটা তো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, আপনি যে অ্যাপ্লিকেশন বানাচ্ছেন ওটার জন্য ওটা ওই অ্যাপ্লিকেশন নেম যেটা এখানে আপনি খেয়াল করবেন যে নামটা ছোট আকারে পরে কিন্তু লেখা আছে প্যাকেজ নেমের ক্ষেত্রে। জি বলুন। কোম্পানি নেম বলতে কি বোঝাচ্ছে? আপনি ধরেন কোন একটা কোম্পানির ডেভেলপার, ওই কোম্পানির নামটা থাকতে না থাকলে আপনি শুধু আপনার নাম লিখবেন, শুধু আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটের নামটা দিলেন বা আপনার নাম দিলেন, ওটা তো কোনো ইস্যু না, কারণ এখানে তো ওরা আর কানেকশন করবে না যে যেই ওয়েবসাইটটা দিচ্ছেন আসলে ওটা কোনো ভ্যালিড ওয়েবসাইট নাকি। এর শুধু আপনার পরিচয়টা, প্রথম নামটা হলো আপনার কোম্পানির, পরে হলো আপনার নাম, কারণ কোম্পানির হইতে আপনি কাজ করতেছেন, তো ওখানে তো আপনার কিছু ক্রেডিট অবশ্যই দিতে হবে, তো ওই ক্ষেত্রে তখন আপনি লিখবেন। যদি আপনি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করেন, আপনার তো তখন কোনো কোম্পানি নাই, যদি আপনার নিজেরই কোম্পানি থাকে ওই ক্ষেত্রে আপনি নামটা দিলেন, না হলে দিলেন না, তখন আপনার নামটাই শুধু লিখবেন। আচ্ছা, এই প্রজেক্ট লোকেশনটা আপনি যেখানে স্টোর করবেন ওখানে দিবেন। আপনারা কাজ করার সময় একটা জিনিস খেয়াল করবেন, সবাই কম্পিউটার যে কোনো একটা ড্রাইভে আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে আপনাদের সব অ্যাপ্লিকেশনগুলো সেট করবেন। একটা জিনিস প্রত্যেক দিন প্রথম দিকে আসে কিন্তু আপনার চেক করতে হবে যে আপনার প্রজেক্ট লোকেশনটা নতুন অ্যাপ ক্রিয়েট করার সময় আগে যেটা সেট করছিলেন ওটাই আসে নাকি, কারণ এখানে তো অনেকগুলো ব্যাচের ক্লাস হয়, প্রত্যেকে তার প্রজেক্ট লোকেশন কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছে, কারণ আপনি যদি নেক্সট দিয়ে শুধু ক্রিয়েট করতে থাকেন অ্যাপ্লিকেশন, সবগুলো অ্যাপ কিন্তু তার ফোল্ডারে গিয়ে জমা হবে, আপনার ফোল্ডার গিয়ে দেখবেন আপনার কোনো অ্যাপ্লিকেশন নাই, আপনি ক্রিয়েট করছেন কিন্তু গেল কই সব। এই জন্য এই জিনিসটা চেক করবেন সবাই, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিওতে এর আগে যে প্রজেক্ট লোকেশনে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে সবসময় ডিফল্টভাবে ওটা সেট করা থাকে, আপনি যদি চেঞ্জ না করেন তাহলে ওটাতেই সেট করে দিবে আপনার প্রজেক্ট লোকেশনটা। যেমন এখানে আগের প্রজেক্ট লোকেশন যেটা ছিল অলরেডি ওর শো করতেছে, আমি যদি চেঞ্জ না করি তাহলে ওখানেই সেই প্রজেক্ট লোকেশনটা ক্রিয়েট করবে। আবার অনেক সময় দেখা যায় অনেকে পেন ড্রাইভ দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করেন, যে আপনার পেন ড্রাইভে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করছেন আপনি নিয়ে যাবেন সাথে সাথে, তো কোনো কারণে আপনার পেন ড্রাইভটা চেঞ্জ হলো, অন্য একটা পেন ড্রাইভ আছেন, ওই পেন ড্রাইভে তখন প্রজেক্ট ক্রিয়েট করলে কিন্তু হবে না, কারণ আপনার প্রজেক্ট লোকেশনে যে নামটা দেওয়া আছে ওই নামে সেই প্রজেক্ট লোকেশনটা খুঁজতেছে, ওটা নাই, কারণ আরেকজনের পেন ড্রাইভের লোকেশনটা দেওয়া ছিল। এক্ষেত্রে তখন আপনার ক্রিয়েট করার পরও দেখবেন যে চলে যাচ্ছে কিন্তু কোনো প্রজেক্ট ক্রিয়েট হবে না, কারণ এখানে এক্ষেত্রে এররটা দেখায় না কিন্তু প্রজেক্ট ক্রিয়েট হবে না আপনার। সেই জন্য প্রজেক্ট ক্রিয়েট করার সময় সবসময় খেয়াল করবেন আপনার প্রজেক্ট লোকেশন যেটা আপনি চাইতেছেন ওটাই আছে নাকি। আচ্ছা, প্রজেক্ট লোকেশন ঠিক করা হলো এরপরে নেক্সটে ক্লিক করবেন। প্রজেক্ট লোকেশন তো ঠিক হয় নাই, ওইখানে ফাইল না, কোনটা? ব্যাচ ফাইল, হ্যাঁ, ব্যাচ 6। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন নেম কি দেব? আচ্ছা, অ্যাপ্লিকেশন নেম সেট করলাম, প্রজেক্ট লোকেশন ওটা থাকবে কেন? এরপরে নেক্সট দেওয়ার পর আপনার এই উইন্ডোটা আসবে, টার্গেট অ্যান্ড্রয়েড ডিভাইস। আপনি কোন কোন ডিভাইসের জন্য আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা বানাবেন, এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এখানে ফোন অ্যান্ড ট্যাবলেট আছে, তারপরে টিভি এবং অ্যান্ড্রয়েড ওয়্যার এবং গুগল গ্লাস। আমরা আপাতত ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য অ্যাপগুলো বানাবো, এই জন্য ওটাই শুধু চেকমার্ক দেওয়া আছে,
এবং মিনিমাম এসডি এর ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ বানাইতেছেন আপনার সবার টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম ইউজার যাতে আপনাদের অ্যাপটা ইউজ করতে পারে। ধর আপনি ললিপপ ভার্সন ইউজ করেন, শুধু আপনি ললিপপের জন্য যদি এই অ্যাপটা বানায় রাখেন তাহলে এর নিচে যে ভার্সন যারা ইউজ করে তারা কিন্তু আপনার অ্যাপটা ইউজ করতে পারছে না, বা আপনার এখানে যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে ওরা তো সেই ফ্যাসিলিটিটা পাবে না। সেজন্য সব মিনিমাম এসডিকে দেওয়া থেকে যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি ওয়েস যেটা দেওয়া আছে, এক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও সাজেশন করবে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে লেখা আছে লোয়ার এপি লেভেলস টার্গেট মোর ডিভাইস, এবং যেইটা দেওয়া আছে মিনিমাম এসডিকে এটা দিয়ে দেখা যাবে যে 90.4% ডিভাইস আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি নেক্সটে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু মোবাইল। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেট দিয়ে কিছু অটো জেনারেটেড কোড রেডি হবে, কিন্তু আমরা প্রথম থেকে স্ক্র্যাচ থেকে যে কোনো কাজ শুরু করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করবো কি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, চিনে দিলাম। তা এখানে আমার অ্যাক্টিভিটির হলো কি, অ্যাক্টিভিটির হলো একটা স্ক্রিন, মানে যেটা আপনার ইউজারের সাথে ইন্টারাকশন করার সুযোগ দেয়, ওটা একটা নির্দিষ্ট লেআউট থাকে। ওই লেআউট ফাইলটার নাম যেটা আপনি যে লেআউটটা দেখাতে চান ওটার নাম আপনি এখানে সেট করবেন, মানে ওখানে আপনি যে লেআউটটা দিবেন ওই অ্যাক্টিভিটিতে ওই লেআউটটাই শো করবে। এবং অ্যাক্টিভিটির নামগুলো হইতে হবে প্রাসঙ্গিক, আপনি যে এই অ্যাক্টিভিটিতে যে কাজটা করতেছেন। ধরেন আপনি একটা অ্যাক্টিভিটিতে শুধু একজনের ডাটা কালেক্ট করছেন, একটা ফর্ম বা সাইন আপ, আপনার অ্যাক্টিভিটির নাম যদি শুধু লেখা থাকে যে এখানে যেমন সাজেশন করছে মেইন অ্যাক্টিভিটি, নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি অ্যাক্টিভিটিতে কী করছেন। পরবর্তীতে আপনার যে কোডটা আপনি করছেন ওটা দিয়ে যদি অন্য কোনো ডেভেলপার কাজ করতে যায় তার পুরো কোডটা ভালো মতো পড়ে তারপর বুঝতে হবে যে আসলে এখানে কী কাজ করছে। কিন্তু আপনার অ্যাক্টিভিটির নামটা যদি আপনি প্রাসঙ্গিক রাখেন, নামটা দেখে মোটামুটি সে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে এখানে আসলে কী কাজটা হয়েছে। পেজ টাইটেল বলে আর কি। হ্যাঁ, অনেকটা পেজ, এখানে অ্যাক্টিভিটি নেমে যা লিখবেন ওটাই টাইটেল হিসেবে শো করবে। অবশ্য আপনি চাইলে কিন্তু টাইটেলটা আলাদাভাবে চেঞ্জ করতেও পারেন। এটা একটু জুম করে দিলে পিছন থেকে দেখা যাবে। পিছনে কি দেখা যাচ্ছে না? এটা তো বড় করা যাবে না, এটা কেমনে বড় করবো? আচ্ছা, সমস্যা নেই, ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনাদের সব পিসিতে চলে যাবে, আপনারা ওই পিসিতে আবার দেখতে পাবেন ভিডিওগুলো রেকর্ড হওয়ার পর শেয়ার ফোল্ডার দেওয়া হবে। প্রত্যেকটা পিসিতে শেয়ার ফোল্ডার দেওয়া আছে, আপনারা আপনাদের বেসিক্সের জন্য যে ফোল্ডারটা ক্রিয়েট করা ওখানে এই ভিডিওগুলো সেভ হবে। আপনাদের পিসি অন করে শুধু ওই লোকেশনে ঢুকলেই ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। মানে এই পিসিতে দেওয়া হবে কিন্তু সব পিসি থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, প্রত্যেকটা পিসিতে শেয়ার ফোল্ডারটা চলে যাবে। আচ্ছা, কি বলছি? আচ্ছা, লিখলাম মেনু। আচ্ছা, মেনু রিসোর্স ফাইল হলো যে অনেক মোবাইলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মোবাইলের উপরের দিকে তিনটা ডটের মতো কতগুলো থাকে বিভিন্ন অ্যাপের মধ্যে, ওটাতে ক্লিক করলে আলাদা কিছু অপশন আসে, যেমন হেল্প থাকে, ওখানে সেটিং থাকে, আরও বিভিন্ন শর্টকাট অপশনগুলো ওখানে দেওয়া থাকে। আবার অনেক মোবাইলে কিন্তু থাকে নিচে মোবাইলের দিকে আপনার হোম বার যেখানে দেওয়া আছে ওখানে একটা ট্রায়াঙ্গেলের মতো দুইটা থাকে, একটা ওভারল্যাপ করা, ওই বাটন প্রেস করলে কিন্তু নিচ থেকে মেনুটা আসে। এক এক মোবাইলের কনফিগারেশন এক রকম, কিন্তু ক্লিক করে যে ফাইলটা আসে ওই ফাইলে আপনি যে এলিমেন্টগুলো দেবেন ওটার নাম হলো মেনু, এবং মেনুর নামটা আপনি ইচ্ছা করলে আপনার মতো করে সেট করতে পারবেন। কিন্তু এটা যেহেতু মেনু, এই জন্য নামের আগে মেনুটা লিখে যাতে ফাইলটা বোঝা যায় নামের সাথে রিলেশন রাখার জন্য। এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি রাখার আগে, যেমন অ্যাক্টিভিটি নাম আমরা দিচ্ছি সিম্পল ডিসপ্লে, আর আপনার অ্যান্ড্রয়েড যে প্রজেক্টটা করছেন ওখানে অ্যাক্টিভিটিও থাকতে পারে, শুধু নর্মাল ক্লাসও থাকতে পারে, আবার ইন্টারফেসও থাকতে পারে। তো নাম দেখে যদি বোঝা না যায় কোনটা অ্যাক্টিভিটি, কোনটা ইন্টারফেস বা কোনটা শুধু নর্মাল ক্লাস আপনি ইউজ করতেছেন আপনার অ্যাক্টিভিটির ভিতরে, তাহলে কিন্তু বোঝা যাবে না। এক্ষেত্রে প্রত্যেকটা অ্যাক্টিভিটির নাম ধরেন আপনার যে নামটাই লিখেন ওই নামটা লেখার পর শেষের দিকে আপনার অ্যাক্টিভিটি লিখে দেবেন। যদি অ্যাক্টিভিটি হয় তার অ্যাক্টিভিটি থাকবে, আর অ্যাক্টিভিটি না হলে নর্মাল ক্লাসের নাম যেটা ওটাই লিখবেন। ক্লাস আর ইন্টারফেসের ক্ষেত্রে ক্লাস আর ইন্টারফেসের নাম লিখবো, আর অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটির নাম লিখবো। মানে আপনার যাতে নামটা দেখে বোঝা যায় যে আপনি আসলে কি কাজটা করতেছেন, নামটা ওইভাবে করবেন আর কি। যেমন অ্যাক্টিভিটি যেগুলো, অ্যাক্টিভিটির ক্ষেত্রে নামের শেষে অ্যাক্টিভিটি লিখে দিলে ওই ফাইলটা যে কেউ দেখলে বুঝতে যায় এটা অ্যাক্টিভিটি ফাইল। এরপরে ফিনিশ দিলে আমার স্যাম্পল প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হবে।